সবাইকে সিমুলেশন ফর বিগিনার্স এর সেকেন্ড টিউটোরিয়ালে স্বাগতম। আমি তানভীর হোসেন পলক, ইনস্ট্রাক্টর অফ সিমুলেশন উইং অ্যাট ক্যাডার্স, এবং আমার সাথে রয়েছে হাসান শাহরিয়ার সীমান্ত। আজকের টিউটোরিয়ালটিতে আমরা মূলত কিছু রেজাল্ট ভিজুয়ালাইজেশন এবং ভেরিফিকেশন করব। তো আমি সরাসরি একটি মডেলে চলে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি এক্ষেত্রে মডেলের সেটআপ অংশটুকু দেখাচ্ছি না। এখানে আমরা সরাসরি রেজাল্টের ভিজুয়ালাইজেশন অংশে চলে যাচ্ছি। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের যে মডেলটি রয়েছে সেই মডেলটির খুব কাছের সারফেস দিয়ে ভেলোসিটি নীল, অর্থাৎ শূন্য বা তার কাছাকাছি, যা মূলত বাউন্ডারি লেয়ার ফরমেশনের কারণে হয়ে থাকে। এছাড়া একইভাবে আমরা নিচের দেয়াল, অর্থাৎ যেটা রাস্তা হিসাবে গোনা হচ্ছে এখানে, এবং উপরের দেয়ালেও একই রকম ফিনোমেনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরের অংশে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এখানে ভেলোসিটি ধীরে ধীরে শূন্য থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানকার এক্সট্রিম ভেলোসিটিতে এসে পৌঁছেছে, যা বাউন্ডারি লেয়ার ফরমেশন গঠনের প্রমাণ আর কি। তো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু সে আমাদের এইখানকার বাউন্ডারি, আমার যে উইন্ড টানেলের বাউন্ডারি রয়েছে সেখানের চারটা তল, অর্থাৎ এই পাশে এবং এই পাশে এবং নিচে এবং উপরে, এই চারটি পাশকে দেয়াল হিসাবে নিচ্ছে, অর্থাৎ এখানে সে বাউন্ডারি লেয়ার ফরমেশন করছে। তো আমার এই পাশের সারফেসগুলো কখনো আমার মডেলের খুব বেশি কাছে হওয়া যাবে না, কারণ তাতে এই বাউন্ডারি লেয়ার ফরমেশনের ইফেক্ট আমার মডেলের ইফেক্ট প্যাটার্ন ফ্লোর উপরে ইফেক্ট করবে এবং ড্র্যাগ কোএফিসিয়েন্টের ক্ষেত্রে ভুল ক্যালকুলেশন আসতে পারে। বর্তমানে আমি কার মডেলটিরই 2D সিমুলেশন মোডে রয়েছি। এখানে আমরা এখন কিছু অ্যারোডাইনামিক টার্মের সাথে পরিচিত হব। আমাদের মডেলটির যেই পয়েন্টে আমাদের ফ্লোয়িং যে এয়ার আছে সেটা এসে আঘাত করে, সেই পয়েন্টটিকে বলা হয় ইম্পিঞ্জমেন্ট পয়েন্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা। এছাড়া যখন আমাদের ফ্লো প্যাটার্নটা, আমাদের যে মডেলের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন থেকে আস্তে আস্তে বিচ্যুত হতে থাকে, সেখান থেকেই মূলত ফ্লো সেপারেশন শুরু হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়ির উইন্ডশিল্ড বা এবং সামনে যে হুড রয়েছে সেখান থেকে সেপারেশন সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানকার ফ্লো প্যাটার্ন ঠিক গাড়ির এইখানকার মডেলের অনুযায়ী হয়নি। একইভাবে এই একই ফিনোমেনা দেখা যাচ্ছে গাড়ির পিছনের অংশে। এছাড়া গাড়ির পিছনের অংশে কিছু রিসার্কুলেটিং জোন সৃষ্টি হয়েছে। এই রিসার্কুলেটিং জোনগুলা একটা আনএফিসিয়েন্ট মডেলকে নির্দেশ করে। যত বেশি এগুলো মিনিমাইজ করা যায় সেটা বেটার। এবার আমরা চলে যাচ্ছি গাড়ির এই মডেলটির ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আমরা বর্তমানে লক্ষ্য করছি গাড়ির উপর দিয়ে যে ভেলোসিটি বাতাসগুলো যাচ্ছে এগুলোকে আমরা বলে থাকি আপ স্ট্রিম। তো আপ স্ট্রিমের ভেলোসিটি মোটামুটি 47 এর একটু উপরে, অর্থাৎ 50 ফিট পার সেকেন্ডের মতো। তো আমি যদি এই মডেলটির আপার সারফেস, অর্থাৎ ডোমেইনের আপার সারফেসটি একটু নিচে নামিয়ে দিই, অর্থাৎ ডোমেইনটি ছোট করে দিই, তাহলে দেখা যাক কি হয়। মডেলটির প্লেনটি আমরা একটু মাঝামাঝি নিয়ে আসি। এক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করলে দেখতে পারবো আপ স্ট্রিমের ভেলোসিটি এভারেজে 58 এর কাছাকাছি বা 60 এর কাছাকাছি। তো এটা ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি যে আমরা জানি যে কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী a1 ইন্টু v1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দ্যাট মিনস হচ্ছে যে যখন আমরা এখান থেকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে এয়ার ফ্লো করতেছি, তো যখন সে যাওয়ার পথে তার ফ্রি ফ্লো পাথ কমে যাবে, তো স্বাভাবিকভাবেই তার ভেলোসিটি বেড়ে যাবে, কারণ যে পরিমাণ বাতাস এখান দিয়ে ইনপুট দিয়ে ঢুকবে ঠিক সেই পরিমাণ বাতাস আউটপুট দিয়ে বের হয়ে যেতে হবে। তো এই কারণেই মূলত এইখানকার ভেলোসিটি ইনক্রিজ করছে, যেহেতু এখানে তার ক্রস সেকশনে এইখানকার তুলনায় এইখানের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অনেক কম। তো এই জন্যই ভেলোসিটি এখানে ইনক্রিজ করে। এবার আমরা চলে যাচ্ছি ড্র্যাগ প্লট। তার আগে আমি একটু আমার উইন্ড টানেলটা আগের অবস্থানে নিয়ে আসি। প্লেনটাকে মাঝামাঝি নিয়ে আসা হলো। তো ড্র্যাগ প্লট আসলে কি দেখায়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টাইম দেখাচ্ছে, সাথে দেখাচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্ট, ড্র্যাগ ফোর্স এবং এভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট। যেহেতু আমরা আগেই বলেছি যে ফ্লো ডিজাইন, আমাদের এই সফটওয়্যারটি
ক্যালকুলেশন সবসময় প্রথম থেকে শুরু করে এবং চলতেই থাকে। তো মূলত প্রত্যেকটি ক্যালকুলেশনের অ্যাভারেজটা দেখানো হচ্ছে অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট হিসেবে। এখানে শুধু বর্তমান ক্যালকুলেশনের ড্র্যাগ কোএফিসিয়েন্টটা দেখানো হচ্ছে, আর বস্তুটার উপরে যে টোটাল ড্র্যাগ ফোর্সটা কাজ করছে সেটা শো করছে এখানে। আমাদের মূলত এই এয়ার ফ্লোর ক্ষেত্রে এয়ার ফ্লোর যে রেজিস্ট্যান্স আমার কারটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, সেটাতে আমার কারটাকে ধরে রাখার জন্য যে পরিমাণ ফোর্স দেওয়া দরকার সেই ফোর্সটাই হচ্ছে এই ফোর্সটা। তো আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে কিছুক্ষণ পরে যখন মডেলটা স্টেবল হবে তখন আমরা একটা অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট পাবো। আমরা কিছুক্ষণ পরে দেখছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট যেটা ঠিক বর্তমান ক্যালকুলেশনটা শো করে, আর অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট খুব কাছাকাছি বা মিলে গেছে বলা যায়। তো এটা মূলত ইন্ডিকেট করে যে আমাদের ক্যালকুলেশনটা কতটা স্টেবল হয়েছে সেটা কি আর কি, অর্থাৎ ফ্লোটা স্টেডি স্টেট কন্ডিশনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখানে যেহেতু কিছু টার্বুলেন্সি রয়েছে, তো এই জন্য কখনোই মডেলটি স্টেডি স্টেট হবে না, বরঞ্চ আমরা এখানে কিছু প্যাটার্ন দেখতে পারবো যে প্যাটার্নটা একটা হারমোনিক কার্ভেচার হবে, অর্থাৎ প্যাটার্নটা একই ধরনের প্যাটার্ন বারবার রিপিটেশন হতে থাকবে। এক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা একটি অন্য মডেলে চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি একটি রেসিডেন্সিয়াল এরিয়ার একটা রাফ মডেলিং, সেটার উপর দিয়ে আমাদের এয়ার ফ্লো করা হচ্ছে। তো এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমাদের হাইয়েস্ট উঁচু যে বিল্ডিংটা আছে, অর্থাৎ যে বিল্ডিংটাতে প্রথম বাতাস এসে ধাক্কা খাচ্ছে, ঠিক তারপরে অন্য বিল্ডিংগুলোর মাঝের স্থানটিতে একটি রিসার্কুলেটিং জোনের সৃষ্টি হয়েছে। একটি নয়, একাধিক অ্যাকচুয়ালি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রিসার্কুলেটিং জোনের সৃষ্টি হয়েছে। তো মূলত আর্কিটেকচারাল বা প্ল্যান বা যখন নগর প্ল্যান করা হয় তখন মূলত এই দিকগুলো লক্ষ্য রাখা উচিত, যাতে করে একটি বিল্ডিং এর কারণে এয়ার ফ্লোতে কোনো রিসার্কুলেটিং জোনের সৃষ্টি না হয়। কেননা এইটা এই পিছনের রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো রয়েছে তাদের জন্য এটা খুবই ডিসকমফোর্টের কারণ আর কি। আমরা বর্তমানে যে ইনবিল্ড বিল্ডিং এর মডেলটি রয়েছে সেটির 3D ক্যালকুলেশন মোডে রয়েছে এবং এখান থেকে প্লেন মোড অন করা আছে। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে যে ভেলোসিটি শো করতেছে এখানে একটি ফিনোমেনন, অর্থাৎ এখানের ভেলোসিটি আশেপাশের তুলনায় ভিন্ন। তো এটা যদি আমি একটু নিচ থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিং এর এখানে একটি বর্ধিত অংশ রয়েছে, এক্সট্রুডেড পার্ট। আমি আমার প্লেনটিকে এক্সট্রুডেড পার্টের সামান্য একটু উপরে নিয়েছি আর কি। তো স্বাভাবিকভাবে যেহেতু ফ্লো আমার এখানে, সরি আমার প্লেনটা একটু নড়ে গেছে, আমি প্লেনটা আবার জায়গা মতো আনি। এক্ষেত্রে যেহেতু আমার ফ্লো বাম দিক থেকে ডান দিকে হচ্ছে, তো এই এজগুলোতে এসে ফ্লো সেপারেশন হবে এবং তার ফলাফলে আমার এই প্লেনের ভেলোসিটি, এখানকার ভেলোসিটিতে একটা এজ দেখা যাবে আর কি, যা এখানে আমরা খুব লক্ষ্য করলে দেখতে পাবো, যা একটি ইয়েলো কালার দিয়ে দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এই ক্যালকুলেশনটা 3D তে না করে 2D করে থাকি তাহলে দেখা যাক রেজাল্ট কেমন আসে। প্লেনটাকে আবারও জায়গা মতো আনতে হবে। এবার দেখা যাচ্ছে এক্ষেত্রে নিচের যে এক্সট্রুডেড অংশ রয়েছে সেটির কোনো ইফেক্ট আমার 2D প্লেনের রেজাল্টে কোনো ইফেক্ট নাই। তো এটা মূলত হচ্ছে কারণ আমার ক্যালকুলেশনটা 2D এবং 3Dর ক্ষেত্রে আমার আশেপাশে যে অবজেক্টগুলো রয়েছে সেটার ইফেক্টগুলো এখানে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ আশেপাশের যে এজ বা সারফেস সেগুলোর কারণে ফ্লো সেপারেশন অথবা ভিসকাস ইফেক্ট সেগুলো আমার প্লেনে যে ইফেক্ট করে সেটা এখানে ক্যালকুলেশনে দেখানো হয়। কিন্তু 2Dর ক্ষেত্রে শুধুমাত্র এই প্লেনটাতে এবং এই প্লেনের ভিতরে যেটুকু ফ্লো রিজন রয়েছে, অর্থাৎ এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু বাদে এখানে রয়েছে অবস্ট্যাকল। যদি আমি এই ক্রস সেকশন অর্থাৎ এই লাইন বরাবর চিন্তা করি তো সেই ক্ষেত্রে শুধু সেটুকু অংশ নিয়ে চিন্তা করা হয় বা ক্যালকুলেশন করা হয়, এর আশেপাশের অংশগুলোর ইফেক্ট এখানে নেওয়া হয় না। তো এক্ষেত্রে আমরা আমাদের মডেলের গঠন এবং আমাদের রেজাল্টের অ্যাকুরেসির প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা 3D বা 2D ক্যালকুলেশন করব। অনেক ক্ষেত্রে 2D বা 3Dর ক্যালকুলেশন একই রকম দেখতে হতে পারে, যেটা ডিপেন্ড করবে আমার মডেলের গঠন, ফ্লো ডিরেকশন এবং আমি কোথায় প্লেনটা নিয়েছি তারপরে। তো মানে আমি আমার আগের যে ডিফল্ট বিল্ডিং মডেলটা ছিল সেই বিল্ডিং মডেলটারই আইসো সারফেস সেটিংসে আছি। তো আইসো সারফেস সেটিংসে এখানে 3টি অপশন রয়েছে, ভ্যালু, অপাসিটি এবং বাউন্ডারি। তো এর ভিতরে উপরের দুইটি সম্বন্ধে আগের টিউটোরিয়ালটি অর্থাৎ সিমুলেশন ফর বিগিনার্স 1-এ আলোচনা করা হয়েছে।
আইসো সারফেস মূলত আমাদেরকে একই ভেলোসিটি সকল পয়েন্টগুলোকে শো করে। তো এখানে যে বাউন্ডারি অপশনটা রয়েছে এখন আমরা সেটা সম্বন্ধে আলোচনা করব। তো আমরা জানি যে এই উইন্ড টানেলটির চারপাশে অর্থাৎ টপ টপ বটম এবং এই পাশে অর্থাৎ আমার লেফট এবং রাইট সাইড নাও এই দুই সাইডে বাউন্ডারি যে লেয়ার ফর্মেশন হচ্ছে বিকজ অফ এইখানে আমার যে ওয়ালগুলো দেওয়া আছে ওয়াল সারফেসের কারণে। তো সেই ওয়াল সারফেসের যে বাউন্ডারি ইফেক্ট রয়েছে সেই বাউন্ডারি ইফেক্টটাকে আমি অ্যাভয়েড করার জন্য এই বাউন্ডারি ইফেক্ট আমার অপশনটা দেওয়া হয়েছে। এটা মূলত এখানে যে মানটা এটা একটা অফসেট ডিস্টেন্স ইন্ডিকেট করে। যেমন আমি যদি এখানে 1 বা 3 দেই দেখা যাচ্ছে আমার এখানকার যে আইসো সারফেস দেখানো হচ্ছে অর্থাৎ একই ভেলোসিটি সকল পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো ভিতরের অংশগুলো শুধু দেখানো হচ্ছে, বাইরে থেকে বাদ পড়ে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, যদি কমায় দেওয়া হয় তাহলে বেড়ে যাচ্ছে, বাট এটা যদি আমি বাড়ায় দিই তাহলে আস্তে আস্তে আমার শুধুমাত্র মাঝখানের অংশটুকুই দেখানো হচ্ছে। এটা মূলত করা হয়ে থাকে এই চারপাশের দেয়ালের বাউন্ডারি ইফেক্টকে নেগলেক্ট করার জন্য বা ক্যালকুলেশন থেকে বাদ দেওয়ার জন্য। এটা অনেক সময় মডেলের প্রয়োজনে বা ক্যালকুলেশনের প্রয়োজনে করা হয়ে থাকে। বর্তমানে আমি আরেকটি মডেলের 3D ক্যালকুলেশন মোডে রয়েছি। তো মডেলটিকে আমি একটু দেখাচ্ছি। এটা একটা ফ্ল্যাট সারফেস হিসাবে কল্পনা করে নেওয়া যেতে পারে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডেপথ আছে, তো আমরা এই ডেপথটাকে নেগলেক্ট করলে এটাকে একটি ফ্ল্যাট সারফেস হিসেবে চিন্তা করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে কালার কন্ট্রোল এটা এখন প্রেসার ইন H2O অর্থাৎ ওয়াটার হাইটে আমাদেরকে প্রেসার দেখাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই সারফেস প্লেটটার সামনের অংশের প্রেসার অনেক বেশি, যেখানে পিছনের অংশে একটি লো প্রেসার রিজিয়ন ক্রিয়েট হয়েছে। তো এই যে প্রেসার ডিফারেন্সের কারণে এখানে যে ফোর্স আমরা এই বস্তুটার উপরে একটা ফোর্স এক্সার্ট হয় যেটাকে বলা হয় হচ্ছে প্রেসার ড্রাগ। এই আমার ফ্ল্যাট সারফেসটা যেহেতু আমার ফ্লো ডিরেকশনের সাথে পুরোপুরি নর্মাল অবস্থায় আছে, তো এখন যে পুরা ফ্রিকশনটা কাজ করতেছে এটাকে হচ্ছে প্রেসার ড্র্যাগ বলা হয়। আমি এখান থেকে ফ্লো প্যাটার্নটা একটু দেখাই। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মডেলটির একটি স্টেবল ফ্লো প্যাটার্ন আর কি। তো এখানেও পিছনের অংশে রিসার্কুলেটিং জোন ক্রিয়েট হয়েছে এবং সামনের অংশের প্রেসার বেশি এবং পিছনের অংশের প্রেসার বেশি কম হওয়ার কারণে এখানে প্রেসার ড্রাগ কাজ করছে। তো এই বস্তুটি যেহেতু এখন ফ্লোর সাথে নর্মাল ডিরেকশনে রাখা আছে, তো এখানে যে পুরো ড্র্যাগ ফোর্সটা কাজ করছে তার পুরো অংশটাই মূলত হচ্ছে প্রেসার ড্রাগ। যদি আমরা বস্তুটিকে একটি থিন প্লেট হিসাবে ধরে নিই এই উইডটুকুকে নেগলেক্ট করে। তো আমরা এবার এটার ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করব। এবার থিন প্লেটটিকে পুরোপুরি ফ্ল্যাটের সাথে প্যারালাল করে দেওয়া হয়েছে এবং ফ্লো বা ডিরেকশনের দিকের সাথে সমান্তরাল করে রাখা হয়েছে। তো এক্ষেত্রে এইটার উপরে যে ড্র্যাগ ফোর্স কাজ করছে তা সম্পূর্ণরূপে হচ্ছে ফ্রিকশনাল ড্র্যাগ, যা মূলত এই বস্তুটির উপর দিয়ে এয়ার ফ্লোর সময় যে ভিসকাস ইফেক্ট কাজ করছে সেই ভিসকাস ইফেক্টের ফলাফল। যদি আমরা এখানে এই উইথটুকুকে নেগলেক্ট করি, তো আমরা এখানে সারফেস প্রেসার নিয়ে দেখি। এখানে আমরা সারফেস প্রেসার দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে একইভাবে এই শুরু অর্থাৎ ইমপিঞ্জমেন্ট অংশতে যেখানে ফ্লোটা আমার এসে প্রথম হিট করে সেখানে প্রেসার অনেক বেশি। আমরা এই মডেলটার জন্য একটা ড্র্যাগ প্লট দেখি। এটা কিছুক্ষণ আমরা অপেক্ষা করি যাতে স্টেবল হয়। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের মডেলের ড্র্যাগ প্লট থেকে যে আমাদের এখানে অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট 1.08 এর মতো কাজ করছে। আমরা এবার মডেলটিকে যখন নর্মাল রাখা হয় ফ্লো ডিরেকশনের সাথে তখন কেমন হয় সেটা দেখি। এখানে আমরা ফ্লো প্যাটার্নটি মোটামুটি স্টেবল হওয়ার পরে ওরিয়েন্টেশন চেঞ্জ করার পরে অর্থাৎ মডেলটিকে নর্মাল ফ্লো ডিরেকশনের সাথে নর্মাল রাখার পরে দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট 2.84। এটা হয়তো আরো কিছুক্ষণ রাখলে একটু চেঞ্জ আসবে। তো দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিকশনাল ড্র্যাগ এবং প্রেসার ড্র্যাগের মধ্যে ড্র্যাগ কোএফিসিয়েন্টের ডিফারেন্স দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2.85। একটু আগে যখন আমরা ফ্রিকশনাল ড্র্যাগের ক্ষেত্রে দেখেছিলাম তখন দেখেছিলাম 1.08 এর মতো। তো আমরা যদি এই মডেলটির ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে এখানে 45 ডিগ্রি দেই তাহলে আমাদের মডেলটি ফ্লো ডিরেকশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে।
তো এক্ষেত্রে আমি আমার মডেলে এখানে আমার মডেলটির উপরে বর্তমানে যে ড্র্যাগ ফোর্স কাজ করছে তা মূলত ফ্রিকশন ড্র্যাগ এবং প্রেসার ড্র্যাগ এই দুটির সমন্বিত ফলাফল। অর্থাৎ সোজা কথায় আমাদের এখানে ফ্রিকশন ড্র্যাগ হচ্ছে এখানকার এই ফ্লোর ভিসকাস ইফেক্ট, এবং আমার এই প্লেটের দুই পাশের প্রেসার ডিফারেন্সের কারণে যে ড্র্যাগ ফোর্সটা কাজ করছে তা হচ্ছে এই ফ্লোর জন্য ড্র্যাগ প্রেসার ড্র্যাগ। তো আমরা দেখি এ পাশের প্রেসার কম এবং এই পাশের প্রেসার অনেক বেশি, সারফেস প্রেসার, এবং এক্ষেত্রে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট 2.14, যা প্রেসার ড্র্যাগের থেকে কম কিন্তু ফ্রিকশনাল ড্র্যাগের থেকে বেশি। তো আমাদের যেই মডেল নিয়ে আমরা সিমুলেশন করার সময়, ডিজাইন করার সময় আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ডিজাইন কিলোমিটার বা মিটার বা সেন্টিমিটার বা ইঞ্চি যে ডাইমেনশনে করি না কেন সেটা আমার কম্পিউটেশনাল ডোমেইন বড় বা ছোট করার উপরে খুব একটা ইফেক্ট করে না, বা আমাদের কম্পিউটেশনাল ডোমেইনটাকে জটিল বা কম জটিল করার উপরে ইফেক্ট রাখে না। মূলত আমার লক্ষ্য রাখতে হবে আমার লেন্থ, মডেলের লেন্থ, উইথ এবং ডেপথ, এই তিনটার একটার তুলনায় আর একটার অনুপাত যেন খুব বেশি ছোট না হয়, এবং যদি একটার তুলনায় আর একটা খুব বেশি ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার কম্পিউটারের কম্পিউটেশনাল স্পিড অনেক স্লো হয়ে যাবে। এখন আমরা আসছি এই সফটওয়্যারটির কিছু ভেরিফিকেশন অংশে। এখানে আমি যে মডেলটি আপলোড দিয়েছি তা একটি স্ফেয়ার। তো আমরা যদি নেট থেকে উইকিপিডিয়ায় দেখি যে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট পেজটিতে দেখা যাচ্ছে একটি স্ফেয়ারের জন্য ড্র্যাগ কোএফিসিয়েন্ট অ্যারাউন্ড 0.47, এবং এখানে আরও অনেকগুলি মডেলের জন্য তাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট দেওয়া আছে। একইভাবে একটি কিউবের জন্য ড্র্যাগ কোএফিসিয়েন্ট হবে 1.05। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলটি 0.46, একটু আগে 0.47 শো করছিল অ্যাভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি এটা একটু ভ্যারি করে, তবে অ্যারাউন্ড 0.4647 এরকমই ড্র্যাগ ফোর্স এখানে আসবে এই স্ফেয়ারটির জন্য। তবে এক্ষেত্রে আমাকে এই স্ফেয়ারটি সেট আপ করার পরে কিছুক্ষণ অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট রেখে দিতে হয়েছে ক্যালকুলেশনটি স্টেবল হওয়ার জন্য। এবার আমরা এখানে আমাদের কিউব মডেলটির জন্য এভারেজ ড্র্যাগ কোএফিসিয়েন্ট 1.04 থেকে 06 এর মধ্যে দেখতে পাচ্ছি, যা আমাদের উইকিপিডিয়ায় দেওয়া মানের সাথে প্রায় মিলে যাচ্ছে। তো এই সফটওয়্যারটি আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্টের মান মোটামুটি নিখুঁত না আসলেও মোটামুটি কাছেই আসে আর কি। আর এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় মডেলগুলোর এক্সটার্নাল ফ্লো সিমুলেশন করতে পারি। এক্ষেত্রে তেমন বেশি ফ্লুইডের থিওরিটিক্যাল নলেজ বা খুব বেশি এফইএ বা এফভিএম সম্বন্ধে জানার প্রয়োজন হবে না। ধন্যবাদ সবাইকে।